বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো রঙ্গন গাছের পরিচর্যা। গ্রীষ্মকালীন আরও একটি জনপ্রিয় ফুল হলো রঙ্গন। রঙ্গন গাছ বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের হয়ে থাকে। কিছু কিছু গাছ অনেক বেশি লম্বা হয়, আবার কিছু কিছু গাছ বুশি টাইপের হয়। তো যে কোনো প্রজাতির রঙ্গন গাছের এই সময় কিন্তু আমাদের বিশেষ কয়েকটা পরিচর্যা করতে হবে, বিশেষ করে যে সমস্ত গাছ টবে আছে। যদি তোমাদের বাগানের জমিতে গাছ থাকে তাহলে এই সময় শুধুমাত্র কয়েকটা পরিচর্যা করতে হবে, কিন্তু টবের গাছে কিন্তু বেশ কয়েকটা পরিচর্যা করতে হয়, তবেই কিন্তু আমরা আবার গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাবো। যদি তোমাদের বাগানে রঙ্গন গাছ থেকে থাকে অথবা যদি এই গ্রীষ্মকালে নতুন রঙ্গন গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাইছো, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবে, তাই একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। রঙ্গন গাছ হলো একটি গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ। শীতকালে সম্পূর্ণ ডরমেন্সিতে থাকে, সেই সময় কিন্তু খুব একটা ফুল পাওয়া যায় না। তো ঠিক এই রকম অবস্থায় গাছগুলো কিন্তু থাকে। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ, এতক্ষণ যে গাছে ফুল দেখছিলে, তো শীতকালে সেই গাছগুলোরই অবস্থা ঠিক এখন এই রকম হয়ে গেছে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, অর্থাৎ এই গাছগুলোর কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে। এবং গাছে আমরা যেহেতু শীতকালে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি, তাই গাছের মধ্যে যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িগুলো শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এখন শীতকালে গাছ কোনো রকম কোনো খাবার গ্রহণ করে না। গাছে আমরা যদি খাবারও দিয়ে থাকি তাহলে সেই খাবার কিন্তু টবের মাটিতেই পড়ে থাকবে। মাটিকে আবার নতুন করে রিচার্জ করতে হবে, তবেই আমরা কিন্তু আবার রঙ্গন গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এতদিন যে সমস্ত গাছ ছাদের এক কোণায় ছিল, সেই সমস্ত গ্রীষ্মকালীন গাছকে এবার বাইরে আনার সময় হয়েছে এবং সেই গাছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটা হলো কাটাই ছাঁটাইয়ের কাজ। তো তার জন্য লাগবে একটা কাটার। তো পরিষ্কার একটা কাটার নিয়ে নেবে, সেই কাটার দিয়ে প্রত্যেকটা ডালকে কিন্তু এই সময় হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং করতে হবে। গাছের সাইজ অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী গাছের প্রুনিং করতে হবে। যে সমস্ত গাছের অনেক বেশি বয়স হয়েছে সেই সমস্ত গাছের হার্ড প্রুনিং করব, আর যে সমস্ত গাছের সবেমাত্র এনে প্রতিস্থাপন করেছো সেই গাছগুলোর শুধুমাত্র টিপ প্রুনিং করব, অর্থাৎ সামান্য পরিমাণ শুধুমাত্র উপরের দিকের যে ডগার দুটো তিনটে পাতা থাকে সেই পাতাগুলোকে কেটে দেওয়াকে বলা হয় টিপ প্রুনিং। আর আমি যে কাজটা এই মুহূর্তে করছি সেটাকে বলা হয় হার্ড প্রুনিং। দেখো অনেকটাই কিন্তু আমি কেটে দিলাম। তো এখন এখান থেকে নতুন নতুন শাখা আসবে। তো যেখান থেকে নোড এরিয়া, সেই নোড এরিয়ার ঠিক ওপর থেকে কিন্তু এইভাবে তোমাদেরকে ডালগুলোকে কাটাই ছাঁটাই করতে হবে। এইভাবে কাটাই ছাঁটাই করার পর নোড এরিয়া থেকে দেখতে পাবে প্রচুর পরিমাণে শাখা আসছে। ইতিমধ্যেই কিন্তু প্রচুর গাছের শাখা চলে এসছে, ছোট ছোট ডগা কিন্তু দেখা যাচ্ছে। তো এই সময় আমাদেরকে কিন্তু এই হার্ড প্রুনিং বা সফট প্রুনিংয়ের কাজটা করে ফেলতে হবে। যত দেরি করে আমরা এই কাজগুলো করব ততটাই কিন্তু ফুল পেতে আমাদের দেরি হবে। তো দেখো আমার কিন্তু দুটো গাছের ডাল কাটাই ছাঁটাই করা হয়ে গেছে। আরও অনেক ভ্যারাইটির গাছ আছে, তো সেগুলো কিন্তু জমিতে আছে। তো এগুলো যেহেতু বুশি ভ্যারাইটি, তাই এগুলো আমি টবে প্রতিস্থাপন করেছিলাম। তো এবার এই গাছগুলোর আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো রুট প্রুনিংয়ের কাজ। এই গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে কিনা তোমরা বুঝবে কিভাবে? নিড়ানির সাহায্যে যখন খুঁজতে যাবে দেখবে একেবারেই মাটি খোসা যাচ্ছে না, শুধুমাত্র রুট কাটতে শুরু করবে। তো তখনই কিন্তু আমাদেরকে রুট কাটাই ছাঁটাইয়ের কাজটা শুরু করতে হবে। তো এবার আমাদেরকে কি করতে হবে, এই টবের মধ্যে যে পাতাগুলো শুকিয়ে যাওয়া পাতা পড়ে থাকবে সেই পাতাগুলোকে বা অন্য কিছু থাকলে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। শুকিয়ে যাওয়া ডাল যেগুলো থাকবে প্রত্যেকটা পাতা বা শুকিয়ে যাওয়া ডালগুলোকে ফেলে দিয়ে এই টব থেকে আমাদেরকে গাছটা বাইরে আনতে হবে। প্রথমে টবটাকে শুইয়ে দিতে হবে খুব সাবধানে। যদি মাটির টব থাকে তাহলে খুব সাবধানে করতে হবে। প্লাস্টিকের টবে অতটা অসুবিধা নেই, তবে মাটির টবে যে কোনো গাছ ভালো হয়, বিশেষ করে গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন গাছ মাটির টবে কিন্তু সবসময় ভালো হয়। তো মাটির টব না থাকলে তোমরা প্লাস্টিকের টব এবং অথবা গ্রো ব্যাগে গাছ করতে পারো, কোনো অসুবিধা নেই। গাছগুলো কিন্তু খুব হার্ডি গাছ। এবার দেখো আমি কিন্তু দুদিন গাছে কোনো রকম জল দিইনি, যে কারণে মাটিটা অনেকটা শুকিয়ে গেছিলো। তো আমার বের করতে সুবিধা হলো, যার ফলে মাটি ভিজে থাকলে গাছটা টব থেকে বাইরে আনতে একটু অসুবিধা হয়, যে কারণে দুদিন জল দেওয়া হয়নি এবং জল না দেওয়ার ফলে খুব শুকিয়ে গেছে এবং টান দিতেই গাছটা বেরিয়ে এলো। এবার নিচের দিকের যে খোলামকুচিগুলো দেওয়া থাকে ড্রেনেজ হোলের উপরে, সেই খোলামকুচিগুলো আমি বাইরে বের করে নিচ্ছি। এবার দেখো কতটা পরিমাণ রুট বাউন্ড হয়ে গেছে। তো নিচের ড্রেনেজ হোল দিয়েও কিন্তু রুট অনেক সময় দেখা যায়, তো সেই সময় কিন্তু আমাদেরকে রুট কাটাই ছাঁটাই করতে হয়। তো কোন জায়গা থেকে রুট কাটাই ছাঁটাই করব? ঠিক মিডিল পজিশন থেকে রুট কাটাই ছাঁটাই করব। ঠিক কাটাই ছাঁটাই করার সময় তোমরা লক্ষ্য করবে যে মাঝখানে একটা মোটা শক্ত রুট থাকে, তো সেই মোটা শক্ত রুটটাকে কেটে দেবে না।
শুধুমাত্র এই যে সাইডের যে সাদা সাদা রুটগুলো দেখতে পাচ্ছ, এই রুটগুলোকে বেশিরভাগ কাটার চেষ্টা করবে। তবে মোটা রুট যদি কেটেও যায় কোনো সমস্যা নেই, আবার নতুন রুট চলে আসবে। তো দেখো আমি কিভাবে কাটছি, তো এইভাবে কিন্তু তোমরা একটু সাবধানে কাটবে, কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। টবের যে কোনো গাছে এই সময় রুট কাটাই ছাটাই না করলে সেই গাছকে কিন্তু আমরা বাঁচাতে পারি না। হয়তো তোমরা মনে করো যে গাছের রুট কাটলে গাছটা মারা যেতে পারে, কিন্তু কখনোই নয়। এটাই আদর্শ সময় রুট কাটাই ছাটাই করার। তো প্রথমে নিচের দিকের বেশ কিছুটা অংশ কেটে দিলাম, এবার সাইড থেকে বেশ কিছুটা অংশ আমাদেরকে কেটে দিতে হবে। তো রুট বলটাকে সবসময় ছোট করে নিতে হবে। রুট কাটাই ছাটাইয়ের অর্থ হলো রুট বলটাকে ছোট করে নিতে হবে। দেখো আমি কিন্তু রুট বলটাকে একেবারে ছোট করে নিয়েছি। নিচের দিকের যে মোটা মোটা শিকড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি কাটিনি, রেখেই দিয়েছি। তো আর একটা যে গাছ আছে সেই গাছটারও আমি এবার কিন্তু রুট কাটাই ছাটাই করে নেবো, কারণ দুটো গাছের একসাথেই আমাকে রুট বাউন্ড হয়েছে। তো দুটো গাছেরই একসাথে রুট কাটাই ছাটাই করে এবার আমি 8 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি সাইজের টবে এই গাছগুলোকে শিফট করব। তো তোমরা কিন্তু একই টবের মধ্যে গাছগুলোকে রাখতে পারো, অথবা বড় কোনো গ্রো ব্যাগের মধ্যেও গাছগুলোকে রাখতে পারো। তো দেখো দুটো গাছেরই কিন্তু আমার রুট কাটাই ছাটাই করা এবং হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করা হয়ে গেছে। এবার তৈরি করব মাটি। নতুন গাছ যদি এই সময় তোমরা কিনে এনে থাকো, তাহলে এই রকম ধরনের মাটি তৈরি করে তোমরা কিন্তু রঙ্গন গাছ প্রতিস্থাপন করতে পারো। তো আমি এখানে যেহেতু একই পুরনো টবের মাটি ইউজ করছি, বালি চালা দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। তো এই মাটির মধ্যে কিন্তু অনেকটা খাবার আছে, নিমখোল আছে, এছাড়া আছে হাড়গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল, বিভিন্ন ধরনের খাবার আছে। যে কারণে আমি কিন্তু এই মাটির মধ্যে কোনো রকমভাবে হাড়গুঁড়ো, শিংকুচি মেশালাম না। শুধুমাত্র নিয়েছি আমি এখানে 70% পুরনো মাটি এবং নিয়ে নিয়েছি 30% কম্পোস্ট। তোমরা এখানে যখন ফ্রেশ বা নতুন মাটি ইউজ করবে, সেই মাটি নেবে এখানে তোমরা 50%, 30% নেবে কম্পোস্ট এবং এখানে 10% কোকোপিট আর 10% লাল মোটাদানার বালি, আর সঙ্গে 1 মুঠো হাড়গুঁড়ো, 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি আর 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। তো আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডিটা মেশালাম না, আমি পরে দিয়ে দেবো। তো এই দুটো উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দেবো। তো তোমরা যদি এই সময় নার্সারি থেকে নতুন গাছ কিনে আনো, ঠিক একই রকম যেভাবে আমি মাটি তৈরি করার কথা বললাম সেইভাবে মাটি তৈরি করবে। সরিষার গুঁড়ো খোল কিন্তু একেবারেই মেশাতে যাবে না। তো এরপর দেখো আমি কিন্তু এখানে একটা 10 ইঞ্চি মাটির গ্লাস টব নিয়েছি। তো এর নিচে 3টে ড্রেনেজ হোল আছে। তো এই 3টে ড্রেনেজ হোলের মুখে আমি প্রথমে ঢেউ খেলানো খোলামকুচি দেবো। ঢেউ খেলানো খোলামকুচি একটা দিকে উঁচু থাকে এবং একটা দিকে নিচু থাকে। নিচু দিকটা ঢেউ খেলানো খোলামকুচি নিচের দিকে থাকবে, হোলের দিকে থাকবে, আর উঁচু দিকটা ওপরে থাকবে। আর সাইডের যে 2টো হোল আছে সেই 2টো হোলে কিন্তু সম্পূর্ণ অপোজিটে থাকবে। এরপর দিয়ে দিলাম লাল মোটাদানার বালি। লাল মোটাদানার বালি দিয়ে ভালোভাবে আমি খোলামকুচিগুলোকে চাপা দিয়ে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় যে নতুন মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোলের মুখটা বন্ধ হয়ে যায়। তাই সরাসরি মাটি না দিয়ে ড্রেনেজ হোলের ওপরে খোলামকুচি এবং খোলামকুচির ওপরে বালি অথবা কোকোপিট অথবা কম্পোস্ট দিয়ে প্রথমে একটা লেয়ার তৈরি করে দেবে। তারপর এইভাবে মাটির মিডিয়া ভরে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। ঠিক মিডিল বরাবর আমি মাটি দিয়ে দিলাম এবং দেখো ঠিক মাঝ বরাবর আমি গাছটাকে প্রতিস্থাপন করছি। এবার সাইডে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে মাটি ভরে দেবো। যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়াটাই কিন্তু এখানে ভরে দিচ্ছি। দেখো দুটো গাছেই আমি কিন্তু ভালোভাবে প্রতিস্থাপন করে ফেলেছি। দুটো গাছই কিন্তু আমি 10 ইঞ্চি মাটির টবে প্রতিস্থাপন করলাম। তো এবার যেহেতু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, দিয়ে দেবো জল। তো শুধুমাত্র সাধারণ জল দেবো না, জলের সাথে আমি মিশিয়ে নেবো এখানে হিউমিক অ্যাসিড। 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব। যেহেতু আমি অনেকটা রুট কাটাই ছাটাই করেছি, সেই কারণেই আমি এখানে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করছি। এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করার ফলে গাছ কিন্তু কোনো রকমভাবে স্ট্রেসের মধ্যে চলে যাবে না, গাছে আবার নতুন করে শাখা প্রশাখা চলে আসবে। তো এই হিউমিক অ্যাসিডের মধ্যে তোমরা কিন্তু সামান্য পরিমাণ অর্থাৎ 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারো, অথবা এখানে 1/2 চামচ পরিমাণ ফাঙ্গিসাইডও মিশিয়ে নিতে পারো। তো আমি আর কিছু দিলাম না, আমি আজকের হিউমিক অ্যাসিড দিচ্ছি। আমি আবার 2 দিন পর যখন এই মিডিয়ার মাটি শুকিয়ে যাবে, তখন আমি আবার কিন্তু এই মিডিয়াতে ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করব। তো সেই কারণে আমি কিন্তু আর এই মুহূর্তে হিউমিক অ্যাসিডের সঙ্গে আর মেশালাম না। তো দুটো মিডিয়াতেই দেখো আমি কিন্তু জল ভরপুর মাত্রায় দিয়ে দিয়েছি। প্রথমবার সবসময় ভরপুর মাত্রায় জল দিতে হবে এবং জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, কত দ্রুততার সঙ্গে জলটা বেরোচ্ছে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কারণ এটা যেহেতু একটা পার্মানেন্ট গাছ, তাই এই গাছের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। তা না হলে কিন্তু গ্রীষ্মকালে ক্ষতি তো হবেই, তার সাথে সাথে বর্ষাকালেও আমাদের বাগানের প্রত্যেকটা গাছের কিন্তু সমস্যা আসবে। জল জমে যাওয়া মানে গাছের ডালে ডাইব্যাক আসবে এবং বিভিন্ন ধরনের সমস্যা আসবে। তাই ড্রেনেজ হোলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে।
কিছুদিন পর থেকে দেখবে নতুন নতুন শাখা আসছে। আর প্রতিদিন সকালে পারলে চেষ্টা করবে তোমরা একটু গাছের পাতায় ডালের মধ্যে ঠান্ডা জলে স্প্রে করতে। এই কাজটা অবশ্যই করবে বন্ধুরা, তাহলে দেখবে গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি গাছের মধ্যে নতুন নতুন শাখা চলে আসবে। আর যখনই কচি পাতা আসবে গাছে চেষ্টা করবে যে কোনো ধরনের পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড 3 দিন বা 4 দিন অন্তর অন্তর প্রয়োগ করার, তাহলে গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসে না। তা না হলে কচি পাতায় কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়। যে কোনো পোকা গাছের কচি পাতা খেতে ভীষণ ভালোবাসে, তাই কচি পাতা আসার সাথে সাথেই গাছে পোকার আক্রমণ খুব বেশি হয়। কাকা পেস্টিসাইড অথবা নিম তেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রতি সপ্তাহে তোমরা কিন্তু একবার করে অবশ্যই স্প্রে করবে। আর ফাঙ্গিসাইড হাতের কাছে যেটা আছে সেটাই স্প্রে করবে। এর পরবর্তী পরিচর্যা আমি কিন্তু আবার ফেব্রুয়ারি মাসের কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, তার কারণ এখন আমি গাছে আর খাবার দেবো না। গাছে আবার নতুন পাতা এলে তারপর গাছে খাবার প্রয়োগ করবো। তো কী খাবার গাছে প্রয়োগ করতে হবে সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।